স্লাইড কি দেখা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু বলেন। জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। আমার কথাও শোনা যাচ্ছে? জি, কথা ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। জি, সকলকে এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি ডাক্তার গোপাল চন্দ্র রায় সার্জারি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রক্তক্ষরণ, শক, রক্ত সঞ্চালন ও তরল ও ইলেকট্রোলাইটের সমতা। এই বিষয়গুলো আমরা খুবই জানি। অনেক বিষয়টা একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, কিছু বিষয় আলোচনা করা হবে যেখানে আমরা বাস্তবিক রোগীকে কিভাবে ওষুধ প্রয়োগ করতে পারি, যেটা আমার ব্যক্তিগত জীবনে, যেটা আমি প্র্যাকটিসে যেটা পাচ্ছি, যে বিষয়গুলো আমি দেখতেছি যে না এভাবে ট্রিটমেন্ট করলে খুব ভালো হয়, সেগুলো আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে রক্তক্ষরণ। রক্তক্ষরণের সংজ্ঞা হিসেবে ব্লাড ভেসেল বা রক্তনালী, আমরা যদি এটা দেখি তাহলে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারছি এটা হচ্ছে একটা রক্তনালী। এই রক্তনালী বিদীর্ণ করে রক্ত বাইরে, এই যে এই জায়গাটা ভেঙে গেল বা কেটে গেল বা ছিঁড়ে গেল, এটা বিদীর্ণ করে রক্ত বাইরে বের হয়ে আসাকেই আমরা কি বলছি? রক্তক্ষরণ বা হেমোরেজ। এখন এই যে হেমোরেজ, রক্তক্ষরণ, এখানে কয়েকটা বিষয় আছে। যদি আমাদেরকে হেমোরেজ বুঝতে হয় তাহলে আমাদের রক্ত সংবহন তন্ত্র এটাকে বুঝতে হবে। আর কি বুঝতে হবে? এই যে রক্ত সংবহন তন্ত্র বা আমাদের প্রাকৃতিক ভাবে আমাদের শরীরের ভিতরে যে ভিতরের যে অঙ্গগুলো রয়েছে, এর সাথে আমাদের বাহ্যিক যে অঙ্গগুলো রয়েছে, বিশেষ করে মুখ, নাক, কান, আমাদের পায়ু, আমাদের প্রস্রাব নালী, বিভিন্ন জায়গা বা ত্বকের যে কোনো অংশ, আমাদের শরীরের আভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিক হতে পারে, যে কোনো অংশ যদি সেটা কেটে যায় বা জখম হয় বা আঘাত লাগে, যে কোনো ভাবেই কি হতে পারে? রক্তক্ষরণ হতে পারে। এবং স্বাভাবিকভাবে আমাদের কোথাও ধারালো কিছুতে কেটে গেল, আমাদের আঙ্গুল থেকে কি হচ্ছে? রক্ত বের হচ্ছে। এখন এই যে রক্ত বের হচ্ছে, রক্তর পরিমাণ আমাদের শরীর থেকে কমে যাওয়া, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। আমি সেই নামগুলো এক এক করে আলোচনা করব। এবং রক্তক্ষরণ যদি আমাদের হাতে হয়, হাতটা কেটে যায়, রক্ত বের হচ্ছে, আমরা যদি কিছু নাও করি, এখানে কিন্তু কিছুক্ষণ পরে রক্তটা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা বুড়ো আঙুল ধরে চেপে ধরি, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা আরেকটু মানে রক্তক্ষরণটা দ্রুত কমে যায়। এবং এখানে যদি আমাদের শরীরে প্লাটিলেট ভালো থাকে তাহলে কিন্তু দ্রুত সেটা লেগে যায়। এখন একজন সুস্থ মানুষের শরীরে 10 থেকে 15% রক্ত হ্রাস হলে কি কোনো রকম আমাদের শরীরে কি প্রতিক্রিয়া দেখা দেয়? কাইন্ডলি আপনি একটু বলেন তো, আপনার কি মনে হয়? আমাদের শরীরে যে রক্ত আছে, যদি হঠাৎ করে 10 থেকে 15% রক্ত হ্রাস হয়ে যায় বা কমে যেতে থাকে, তাহলে কি আমাদের শরীরে কোনো সমস্যা দেখা দিবে না দেখা দিবে না? আপনার কি মনে হয়? সমস্যা দেখা দিবে। হ্যাঁ, দেখা দিবে। কিন্তু সেই সমস্যাটাও কিন্তু খুব মারাত্মক বোঝা যাবে না। জি জি, যে সমস্যাটা, হ্যাঁ রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এই যে রক্তক্ষরণ হচ্ছে এর যে সমস্যা দেখা যাচ্ছে তার, আমরা যদি চোখের উপরের দিকে নিচের দিকে উপরে তাকাতে বলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের আমরা বুঝতে পারবো। কিন্তু এর কারণে শরীরে কিছু লক্ষণ দেখা দিবে যেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এবার দেখেন, শরীরে তো বাহ্যিক ভাবে হাত কেটে গেল, ওটা বাহ্যিক রক্তক্ষরণ যেটা আমরা দেখতে পারি এবং এটা ট্রিটমেন্ট করতে পারি। যেমন কোথাও কেটে গেল, আমাদের সাধারণত হোমিওপ্যাথিতে আমরা কেটে গেলে সুপার গ্রেড মেডিসিন হিসেবে আমরা কোনটা বাহ্যিক প্রয়োগ করি? ক্যালেন্ডুলা। আপনার যদি চেম্বারে শুধুমাত্র ক্যালেন্ডুলা মেডিসিন থাকে, এই ক্যালেন্ডুলা মেডিসিন দিয়ে আপনি শুধু হাত কাটার থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত ট্রিটমেন্ট করা সম্ভব। কথাটা সহজ, কিন্তু এই কথাটার গভীরতা অনেক রয়েছে। কারণ আমি যখন ডক্টর দেবাংশু ব্যানার্জি স্যারের সাথে বাস্তবিক ওনার রুগী দেখছিলাম, উনি শিলংয়ে আপনার ক্যান্সারের উপর উনি পিএইচডি করছিলেন,
তো ওখানে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে উনি প্রতিদিন যদি 1-150 রুগী দেখেন, তার মধ্যে 70 থেকে 80টাই থাকে ক্যান্সার পেশেন্ট। তো তার কাছে দেখলাম যে উনি ক্যালেন্ডুলা দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট করতেছেন এবং সেখানে পরিবর্তন আছে এবং খুব সুন্দর পরিবর্তন। এবং সেখান থেকে আমি বুঝতে পারলাম যে ক্যালেন্ডুলা শুধু সামান্য একটা মেডিসিন, এটা অসাধারণ একটা মেডিসিন, অসামান্য এর ক্রিয়া রয়েছে মানব শরীরে। তাহলে আমরা হাতে যে কোনো জায়গায় কেটে গেলে যেমন ক্যালেন্ডুলা বাহ্যিক প্রয়োগে আপনি ব্যবহার করতে পারতেছেন মাদার টিংচার, তদ্রূপ ক্যান্সার পেশেন্ট আপনি 50% ঘোষিত M/2 থেকে শুরু করে কিন্তু আপনি ক্যান্সার পেশেন্টও দেখতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই তার এই রক্তক্ষরণের আপনার হিস্ট্রি থাকতে হবে। ভিতর থেকে যদি রক্তক্ষরণ হতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যালেন্ডুলা সুপার গ্রেড মেডিসিন হিসাবে অনেকে ব্যবহার করে, কিন্তু এখানে কিন্তু রেজাল্ট আসতেছে। তারপরে কার্বোভেজ, এখানে কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট আছে কার্বোভেজের। তো এইভাবে আমরা কিন্তু সেই ক্ষেত্রে এই মেডিসিন গুলো ব্যবহার করতে পারবো। এখন রক্তক্ষরণের তীব্রতা ও অবস্থান এবং কারণ, এই কয়টা জিনিস যদি আমরা জানি তাহলে আমরা আরো কিছু বুঝতে পারবো। কিছু ডিজিজ যেমন অ্যারিথ্রোসিস। অ্যারিথ্রোসিস কি? অ্যারিথ্রোসিস হচ্ছে রক্তনালী। এই যে আমরা রক্তনালী দেখছি, এই রক্তনালীর ভিতরে দেখা যাচ্ছে তো রক্তনালীটা, দেখেন এখানে ইনজুরি হয়েছে, কেটে এখান থেকে আমাদের কি ব্লাড বের হয়ে যাচ্ছে, এটা লোহিত রক্তকণিকা। এখন এই যে অ্যারিথ্রোসিস হলে কি হচ্ছে, এইখান থেকে অর্থাৎ আঘাতের কারণে এখানে একটা স্ট্রেসের মতন অর্থাৎ ইনজুরি হচ্ছে। তাহলে এইখান থেকে লাল রক্তের আমাদের বাইরে দেখছে যে ফোঁটায় ফোঁটায় রক্ত বের হচ্ছে, প্রবাহিত হচ্ছে, কিন্তু আমাদের যদি ভিতরে হয় তাহলে সবকিছু কিন্তু দেখা যায় না। যদি ব্রেনের ভিতরে হয় সেটা কি দেখা যাবে না, কিন্তু তার কারণে কিন্তু কিছু প্রতিক্রিয়া তার মধ্যে দেখা যাবে। যেমন তার মধ্যে মাথা ব্যথা হচ্ছে বা তার মধ্যে খুব সাফোকেশন হচ্ছে, সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু যদি ব্রেনে হয়। তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে ওইটা হচ্ছে ব্রেনে হ্যামোরেজ হচ্ছে, রক্তনালী অর্থাৎ ব্রেনের রক্তনালীতে প্রবলেম হয়েছে। এবং এই যে হেমোরেজের তীব্রতা এবং অনেক সময় দেখা যাচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু দেখেন আপনি কালছিটে ভাব হয়ে গেল, তার মানে কি রক্ত আপনার ত্বকের বাইরে আসেনি এবং আপনার ভিতরে রয়েছে কিন্তু কালছিটে দাগ পড়ে গেছে। তো এই ধরনের যদি হয় তাহলে আপনি সেখানে কিন্তু আর্নিকা মাদার দিতে পারছেন। আর্নিকা মাদার দিলে খুব সুন্দরভাবে কি হবে, এই কালছিটে দাগটা দূর হয়ে যাবে। তার ব্যথা ফোলা, বিশেষ করে অ্যাক্সিডেন্ট হলে যদি রক্ত না বের হয়, বলে না যে রক্ত বের হলে ভালো হতো, কিন্তু রক্ত বের হয়নি, কালছিটে দাগ পড়ে গেছে। ওই যে কালছিটে দাগ পড়ে গেল, এখানে দাগ পড়ে গেল বা কোথাও একটা দাগ পড়ে গেল, সেখানে আমরা আর্নিকা মাদার দিব। আর্নিকা মাদার দিলে খুব ভালোভাবে আপনার এটা সেরে যাবে। এবং অনেক সময় হয় না, পুরুষের অন্ডকোষ ফুলে যায় এবং এটা হাইড্রোসিলের মতন আপনার ফুলে যাচ্ছে, কিন্তু যদি আপনি হিস্ট্রিতে পান যে কোনো একটা আঘাত লাগছে এবং অ্যাক্সিডেন্ট করছিল, আঘাত লাগছে, আঘাত লেগে অন্ডকোষটা ফুলে লাল হয়ে গেছে, চোখ বন্ধ করে কোনো কিছু না চিন্তা করে আপনি আর্নিকা 3x মাদার টিংচার আপনি কন্টিনিউয়াসলি সকাল দুপুর বিকাল আপনি 2 ঘন্টা পর পর খেতে দেন, 24 ঘন্টার মধ্যে সেই একদম অন্ডকোষ স্বাভাবিক হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো যদি বুঝতে আপনি যখন ভালোভাবে প্র্যাকটিস করবেন তখন আপনার জন্য খুব ভালো লাগবে। এবং এগুলো সব কিন্তু অপারেশনাল সার্জিক্যাল অনেক দিকে চলে যাচ্ছে। তো এই যে সার্জিক্যাল বিষয়গুলো আমরা হোমিওপ্যাথির মাধ্যমে কিওর করতে পারি এবং খুব দ্রুত সময়। এবং একটা মডার্ন মেডিসিনে দেখেন একটা জায়গায় কেটে গেল, ধরেন এখান থেকে কেটে গেল 4টা সেলাই লাগবে, ধরেন এখান থেকে কেটে গেছে 4টা সেলাই লাগবে। এখন মডার্ন মেডিসিনে এখানে আপনার সেলাই দিবে, সেলাই দেওয়ার পরে এখানে আপনার কি করবে, এখানে আটকে দিল, আটকে দেওয়ার পরে ওই সেলাইটা খুলবে কতদিনে একটু বলেন? একটা সেলাই করলে কত দিনে খোলে সাধারণত? 7 দিন 3 দিন আমার মনে হয় আর কি। ওই 7 থেকে 15 দিনের মধ্যে। আপনার 4 সেলাইয়ের উপরে বললাম না, ছোটখাটো সেলাই না তো, 4 সেলাইয়ের উপরে। তো এই ধরনের যদি জায়গা হয় তাহলে আমাদের হোমিওপ্যাথিতে আমরা কি করতে পারি? আমাদের সেলাই দরকার আছে না, আমরা জাস্ট দেখবো যে ত্বকটা লাগছে কিনা। যদি ত্বকটা লাগে তাহলে আপনি ক্যালেন্ডুলা মাদার দিয়ে জাস্ট ত্বকটা লাগাই দিয়ে যদি আপনি জাস্ট হাতটা যদি না নড়ে এভাবে যদি আপনি ব্যান্ডেজ করে দেন
এবং আপনি যদি ওষুধ খেতে দেন, ওই দেখবেন যে ওই ত্বকটা লেগে গেছে এবং ওই জয়েন্ট গুলো খুব সুন্দরভাবে আপনার ঠিক হয়ে যাবে। এবং ওইখান থেকে যদি প্রচুর পরিমাণে রক্ত বের হয়, যদি ফাঁকা বেশি হয়ে যায়, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি ফেরামফস আপনি ট্যাটুরেশন যদি আপনি গুরু আকারে থাকে, ওইটা আপনি ওইখানে লাগাই দিবেন, লাগাই দিয়ে ওর পরে ক্যালেন্ডুলা দিবেন, ক্যালেন্ডুলা দিয়ে ব্যান্ডেজ করে দেন। এরপরে দেখা যাচ্ছে ওই যে ত্বক ও, বা যদি তাও না পারেন, অন্ততপক্ষে একটুখানি তুলাতে আপনি ক্যালেন্ডুলা লাগাই ওর পরে দিয়ে দেন। ফেরামফস দিয়েছেন, ওর পরে একটু ক্যালেন্ডুলা তুলাতে লাগাই দিয়ে দেন, দেখবেন যে ওই জায়গাটা তুলা আটকে গেছে, ভরে গেছে। এবার তুলাটা আপনার কি করতে হবে না, উঠানোর দরকার নেই। এবার আপনি ওষুধ খেতে দেন, ফেরামফস বায়োকেমিক দেন, আর আপনি ক্যালেন্ডুলা ওইখানে 1-2 ফোঁটা লাগাক, আপনি এইটুকুই দেন। তাহলেই দেখেন যে, আর যদি আপনার ক্যালেন্ডুলা আপনি M/2 থাকে বা 30 পোটেন্সি থাকে বা 6 পোটেন্সি থাকে, আপনি যদি ওটা খেতে দেন, তাহলে খেতে দিলে হবে কি, ভিতরে ভিতরে আপনার ওই জায়গাটা ঠিক হবে, ফেরামফস আপনার কোষগুলো তৈরি করে দিবে এবং দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে ওই জায়গাটা ভরাট হয়ে গেছে এবং আস্তে 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 কালো হয়ে গেল, কালোটা শক্ত হয়ে গেল। এরপরে আপন ইচ্ছায় ওই জায়গাটা শুকায় যাবে এবং ওই জায়গাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, কোনো ক্ষত থাকবে না, কোনো দাগ থাকবে না। এবার আপনাকে মেডিকেলের ভাষায় বললো হেমাটোমা হয়েছে, একটা ডিজিজের নাম বললো হেমাটোমা। এখন হেমাটোমা বলতে কি বোঝানো হয়? হেমাটোমা হচ্ছে এমন একটা জায়গা যেখানে রক্তের চাপযুক্ত জমাট, অর্থাৎ রক্ত জমাট বেঁধে আছে, সাধারণত আঘাত খেলে, যেটাকে আমরা বলি কালছিটে দাগ, আমাদের আর্নিকার সময় বলা হচ্ছে কালছিটে দাগ, বা নীল বা বেগুনি রঙের হয়ে যায় এবং প্রায়শই সেখানে কি থাকে, ব্যথা থাকে। তো এই বিষয়টাকে আমরা বলি কালছিটে দাগ বলি। ঠিক না ভুল? একটু কাইন্ডলি বলবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি। আমরা কালশিটে দাগ বলি, এই কালশিটে দাগকে আমাদের মেডিকেল টার্মিনোলজিতে বলা হচ্ছে হেমাটোমা। তাহলে আপনি যখন প্রেসক্রিপশন করবেন ওই ধরনের কালশিটে দাগ আসছে, তখন আপনি কি প্রেসক্রিপশন করবেন? চিপ কমপ্লেনে হেমাটোমা উইথ হেমারয়েডস বা হেমারয়েজিং, এভাবে আপনি লিখলেন। যদি রক্ত বের হয়, যদি না হয় তাহলে হেমাটোমা লিখে দিলেন। আপনাকে তো প্রেসক্রিপশনে লিখতে হবে, চিপ কমপ্লেনে আপনাকে ডিজিজের নাম লিখতে হবে, না হলে কিন্তু মডার্ন মেডিসিন তার কোনো ভ্যালিড দিবে না, মানে কোনো বৈধতা দিবে না, এটাকে প্রেসক্রিপশন হিসেবে আপনার কোনো স্বীকৃতি দিবে না, কারণ আপনি ডিজিজটাকেই জানেন না। কারণ আমাদের প্রথম পরিচয় কি, আমরা ডাক্তার। এখন ডাক্তার হতে গেলে প্রথমে তো আমাদের রোগ সম্পর্কে জানতে হবে নাকি? যদি রোগ সম্পর্কে, রোগের সাধারণ লক্ষণ না জানি, তাহলে রোগের যেটা পিকুলিয়ার সিমটম বা অদ্ভুত লক্ষণ কিভাবে বুঝবো? যদি সাধারণ লক্ষণ না বোঝা যায়, আমাদের হ্যানিম্যান স্যার অদ্ভুত লক্ষণের পরে গুরুত্ব দিতে বলছেন, কিন্তু সাধারণ লক্ষণগুলো না জানলে আমি অদ্ভুত লক্ষণ বুঝবো কি করে? অর্গান অফ মেডিসিনে ক্লিয়ার ভাবে বলা আছে আপনাকে ডিজিজটা ভালো করে জানতে হবে, রোগটা কি এবং রোগে কি সারাতে হবে, রোগ কি এবং রোগে কি সারাতে হবে। তাহলে আপনি অর্গান অফ মেডিসিন যদি চিন্তা করেন, তাহলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে কিনা বলেন? অবশ্যই স্যার। তাহলে আমরা যদি সেটা জানি, তাহলে আমাদের খুব ভালো হবে এবং আপনি প্রেসক্রিপশনে লিখলেন। এরপরে দেখেন আরেকটা বিষয় কি আছে, অ্যান্ড্রোজেনাসের রক্তপাত। এখন অ্যান্ড্রোজেনাস, এই অ্যান্ড্রোজেনাসের রক্তপাত কোথায় হয়? আমাদের বিভিন্ন অস্ত্রোপচার, অর্থাৎ আপনার সার্জারি করলো, এই সার্জারি করলে কোনো কোনো জায়গা থেকে দেখবেন প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে, গুরুতর আঘাত পাচ্ছে সার্জারির কারণে। এখন অ্যান্ড্রোজেনাসের রক্তপাত হলে কি হয়, রক্তের রংটা কি থাকে, কালো রঙের থাকে। এটা কেমন? কালো রঙের মল যেমন হয় আলকাত্রার মতো, সেই রকম। এখন আমাদের পেটের ভিতরে যদি এইটা হয়, অর্থাৎ অ্যান্ড্রোজেনাসের, অর্থাৎ আমাদের মলের সাথে যদি রক্ত বের হয়ে যায়, তাহলে আমরা সেটা এইভাবে লিখতে পারছি। এবার প্রত্যেকটা জায়গা, অর্থাৎ অ্যান্ড্রোজেনাস বলতেও বোঝানো হয় কি, কালো রক্ত, অর্থাৎ রক্ত রং যদি কালো হয়ে যায়, তাহলে সেখানে বলা হচ্ছে ওইখানে কোনো প্রবলেম আছে। এরপরে দেখা যাচ্ছে তার সাথে শ্বাসকষ্ট থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। এই জিনিসগুলো কখন হয়? যখন তার ইন্টারনাল হ্যামোরেজ হয়, অর্থাৎ শরীরে আভ্যন্তরীণ কোনো না কোনো বড় ধরনের কি রক্তক্ষরণ হচ্ছে, সেটা পায়ুপথ হতে পারে, তাহলে মলের সাথে হলে মল কালো হয়ে যাবে। এখন
এটা তো ধরেন বিভিন্ন জায়গা হতে পারে। এখন যেটা আমরা দেখতে পাবো না কিন্তু তার ভিতরে তো ক্ষরণ হচ্ছে, তাহলে তার প্রত্যুত্তরে আপনার শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া বা যেটা আপনি লক্ষণ হিসেবে থাকবে, সে অজ্ঞান হয়ে যাচ্ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না। এরপরে দেখেন মহিলাদের মধ্যে আরেকটা রোগ রয়েছে যেটা আমরা মাসিক বলছি। তো এই মাসিকের মধ্যে যদি যেটাকে বলা হচ্ছে মেটারোরেজিয়া বা ম্যাট্রোরেজিয়া। তো এখানে জরায়ু থেকে প্রচুর পরিমাণ মাসিকের সময় বা গর্ভধারণের সময় প্রচুর পরিমাণ যে ব্লিডিং হচ্ছে, লাল রঙের রক্ত প্রবাহ হচ্ছে, তাকে বলছে ম্যাট্রোরেজিয়া। এরপরে প্রস্রাবের সাথেও কিন্তু অনেক সময় রক্তক্ষরণ হয়ে থাকে। তো প্রস্রাবের সাথে যে রক্তক্ষরণ হচ্ছে সেটাকে বলা হচ্ছে হেমাটুরিয়া, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্তের উপস্থিতি। এই যে হেমাটুরিয়া, তাহলে প্রস্রাবটা কি হয়ে যাবে? লাল রং হয়ে যাবে। এখন প্রস্রাবে যদি খুব বার্নিং সেন্সেশন থাকে, জ্বলে পুড়ে যাচ্ছে, তাহলে আপনি চোখ বন্ধ করে ক্যান্থারিস দিয়ে দেন। সাথে কিছু লক্ষণ অবশ্যই মেলাতে হবে, কিন্তু আপনাকে ফার্স্ট গ্রেড মাথায় রাখতে হবে যে ইমার্জেন্সি কেস, আপনি এখানে সার্জিক্যাল কেসের মধ্যে আপনার বার্নিং সেন্সেশন বা পুড়ে গেল, তাহলে আপনাকে ক্যান্থারিস রাখতে হবে। এইভাবে জাস্ট 8 থেকে 10টা মেডিসিন রাখলে এই ধরনের আপনি কেসে, বিশেষ করে রক্তক্ষরণ সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, সেখানে খুব দ্রুত একটা ভালো কি করা যায়, রেসপন্স আনা যায় এবং রোগীকে মৃত্যুর হাত থেকে ফিরে আনা সম্ভব। এখন শক, আমরা শক বলতে কি বুঝি? সার্কুলেটিং বা ব্লাড ভলিউম ও ভাস্কুলার বেডের মধ্যে অসামঞ্জস্যতা হেতু দেহে যে অবস্থা সৃষ্টি হয় তাকে শক বলে। সাধারণভাবে আঘাত, অপারেশন, দৈব দুর্বিপাক কিংবা অন্য যে কোনো কারণে যখন দেহ যন্ত্রের বা মস্তিষ্ক আক্রান্ত হয় এবং সাথে আমাদের যে জীবনী শক্তি, এই জীবনী শক্তি যখন আস্তে আস্তে স্তিমিত হতে থাকে, অর্থাৎ আমার জীবনী শক্তির পতন হতে থাকে বা এটা দুর্বল হতে থাকে, তখন তাকে আমরা শক বলছি। কিন্তু ব্যক্তিগত তরফে মেডিকেল লাইনে পড়ার আগে আমি শক বলতে বুঝতাম হচ্ছে ইলেকট্রিক শককে। আমি ব্যক্তিগতভাবে বুঝতাম শক মানে হচ্ছে ইলেকট্রিক শক, কিন্তু আসলে মেডিকেল টার্মে আপনার এটাকেও কিন্তু শক বলা হচ্ছে। বানান কিন্তু দুটো একই একই, জি। একই এবং আপনার ট্রিটমেন্টও এক। আপনি কি বলতে পারবেন ইলেকট্রিক শক খেলে আমরা কোন মেডিসিনটা দিতে পারি? না স্যার। ইলেকট্রিক শক খেলে আপনি খুব ইলেকট্রিসিটি একটা মেডিসিন আছে, ও, এবং আপনার আরেকটা মেডিসিন আছে কফিয়া, কফিয়া ক্রুডা। কফিয়া দিলেও খুব ভালো রেজাল্ট হয়। আর সাথে আপনি কি করবেন, তাকে পরামর্শ দিবেন যে দুধে আপনার হলুদ দিয়ে যেন সে খায়। দুধ হলুদ মিশ্রণ করে হ্যাঁ, খাবে আর কি। তাহলে শরীরে বিভিন্ন কোষে বা টিস্যুতে রক্তের পরিমাণ বা রক্তের চাপ কমে গেলে জীবনের প্রতি হুমকিদায়ক অবস্থা সৃষ্টি হয়, তাকে শক বলে। তো এই যে শকটা, দেখেন মানুষ যখন কারেন্টের তার ধরে তখন কি হয়, শরীরটা কম্পিত হয় এবং কয়েক সেকেন্ডের জন্য কিন্তু কোনো অনুভূতি থাকে না, তার কাছে কিছুই বোঝা যায় না, কিন্তু মানে এমন একটা পরিবেশ তৈরি হয় যেটা আসলে অবর্ণনীয়, কখনো বর্ণনা করে বোঝানো যাবে না ইলেকট্রিক শক কেমন যদি না খাওয়া হয়। এবং দেখা যাচ্ছে কি এই যে ইলেকট্রিক শক বায়ার গুলো দেখানো হচ্ছে আসলে অনেকটা এরকমই, কারণ আমি ব্যক্তিগত জীবনে একবার শক খেয়েছিলাম আপনার 33,000 ভোল্টের। তো উম, আমি মানে বলতে নেই, ঈশ্বরের অশেষ কৃপাতে বেঁচে আছি, কারণ এরকম শক খেয়ে এখন পর্যন্ত আমাকে যারা দেখেছে বলছিল যে এরকম অবস্থায় কেউ বেঁচে থাকে না। সেটা একটা মিরাক্কেল ছিল। এখনো সেই জায়গাটা আছে যেখানে আমি শক খেয়েছিলাম, এখনো সেই 33,000 ভোল্টের যে মূল ট্রান্সমিটারের ডাবল ট্রান্সমিটার আমাদের খুলনা বিভাগীয় যে তারের একটা ছিল ওর এই পাশে, ওইখানে সেই তারটা এখনো দুটো তার কাটা আছে, আরো বেশ কয়েকটা তার ছিল কিন্তু দুটো তারে লাগছিল যে একজন উপকার করতে যে আমি শকটা খেয়েছিলাম, কিন্তু হয়তোবা মানুষের উপকার করতে যে যেহেতু খেয়েছি সেই জন্য তিনি রক্ষা করেছেন। তো এটা ব্যক্তিগত জীবনে সেজন্য বলবো যে এখানে যেভাবে এত দেখাচ্ছে কালো হয়ে যায়, আসলে এত কালো না হলেও পুড়ে যায়। অর্থাৎ আমার যে সময় শকটা খেয়েছিলাম, যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ আসছিল তাতে আমার এইখানের হাড় বের হয়ে গেছিল, অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য যেটা ধরে রাখছিলাম, এবং আমার জামাটা পুড়ে গেছিল।
তো এই যে একটা অভিজ্ঞতা, অর্থাৎ যে কোনো কিছু যদি আমাদের বর্ণনা করতে হয়, সেটা যদি অভিজ্ঞতা থাকে, বাস্তব অভিজ্ঞতা যেটা বর্ণনা করা যাবে, তারপরে আমি কিন্তু এই যে বললাম এবং এই শখ খাওয়ার পরে শরীরে কিছু প্রবলেম তৈরি হতে পারে। তার মধ্যে অন্যতম একটা জিনিস হতে পারে কম্পন, অর্থাৎ কাঁপা রোগ তৈরি হতে পারে। এবং এই শখ হলে যে আমাদের চিকিৎসা, যদি সঠিক সময় আমরা সঠিক চিকিৎসা না করতে পারি, তাহলে কিন্তু রোগী মারা যায়। এই সঠিক সময় সঠিক চিকিৎসা করতে গেলে আমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে। যেমন ওই রোগীটার তাৎক্ষণিকভাবে আমাদের চিন্তা করতে হবে যে আমরা ব্লাড প্রেশারটা মাপবো। ব্লাড প্রেশার মাপার পর রক্ত আমাদের দেখতে হবে যে আমাদের সিস্টোলিক ডায়াস্টোলিক তার কত রয়েছে। কারণ ওই সময় দেখা যায় কি আপনার পালস রেটটা হয় দ্রুত হয়ে যায়, নাহলে খুব ধীরে 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 চলে। এরপরে কি দেখা যায় তার শ্বাস হয় দ্রুত হয়, নাহলে খুব আস্তে আস্তে হয়ে যায়। মানে যদি আপনার দুর্বল পালস, মানে যদি আপনার পালস রেট কমতে থাকে, তাহলে কিন্তু আপনার শ্বাস প্রশ্বাসের হারও কমতে থাকে। আর পালস রেট যদি বেড়ে যায়, তাহলে কিন্তু শ্বাস প্রশ্বাসের হারও বাড়তে থাকে। দুটো কিন্তু একসাথেই ঘটে। এরপরে তার মানসিক একটা পরিবর্তন, সে হয়তো বা সেন্সলেস অবস্থায় কিছু বলতেও পারে, নাও বলতে পারে। এবং ওই সময় অনেকের দেখা যাচ্ছে যে ওর পরে কিন্তু আকস্মিক ভাবে কারো প্রস্রাব বন্ধ হয়ে যায় বা প্রস্রাব হয়ে যেতে পারে। এই যে বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু হয়ে যায়। এবং এখানে আরো কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। যে যেহেতু বাচ্চা যদি আপনার ইলেকট্রিক শক খায়, বিশেষ করে ঘরে, তাহলে সেই শকটা যাই হোক না কেন, 220 ভোল্ট থাকলেও সেই শক যদি খায়, তাহলে তার মধ্যে তার যে শ্বাস প্রশ্বাসের হার, অর্থাৎ হার্টবিট, এই হার্টবিট কত থাকবে আপনার বয়স অনুসারে। অর্থাৎ শিশুদের ক্ষেত্রে আপনার 160-এর কম থাকবে। আর যদি আপনার 120-এর উপরে যদি হার্ট বিট থাকে, তাহলে মোটামুটি ঠিক আছে। যদি দেখেন যে অনেক কমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে দ্রুত কি করতে হবে, একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, বিশেষ করে হসপিটালে পাঠিয়ে দিতে হবে। না হলে কিন্তু ওই রোগীকে ট্রিটমেন্ট করা কিন্তু আমাদের হাতে থাকবে না। এই জন্য আমাদের কিন্তু সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবার শখ কিন্তু বেশ কয়েক ধরনের রয়েছে, যেগুলো আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। এখন এই যে শখ, এখন এই শখ হলে তার মধ্যে কিন্তু কিছু শারীরিক অ্যালার্জিক্যাল রিয়াকশন হয়ে থাকে। তারপরে ব্রঙ্কোস্পাজম যে বিষয়টা আছে, এনজিওএডিমা বা আর্টিকেরিয়া, এই ধরনের রোগও কিন্তু হয় এই শখের পর থেকে। এখন নিম্ন রক্তচাপ, অর্থাৎ যদি শক খাওয়ার পরে, বা সেটা হতে পারে মানসিক শক বা যে কোনো প্রকার, যদি হঠাৎ করে দেখলেন এরকম দেখা যায় না যে যদি স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা থাকে, স্ত্রী মারা গেছে, দেখা যাচ্ছে ওই দিনে তার একদিন পরে তার হাজবেন্ড মারা গেছে, বা হাজবেন্ড মারা গেছে একদিন পরে স্ত্রী মারা গেছে, বা বাবা মারা গেছে তারপরে তার সন্তান মারা গেছে আস্তে আস্তে, এরকম তথ্য শোনা আছে কিনা? জি, এটা এরকম কেন হয়? এটার একটাই কারণ, যে যদি নিম্ন রক্তচাপের চিকিৎসা তাৎক্ষণিকভাবে না করা হয়, তাহলে মৃত্যু অনিবার্য। এখন নিম্ন রক্তচাপ হলে আপনি কি ট্রিটমেন্ট করবেন আপনি বলুন তো? স্বাভাবিকভাবে যদি প্রেশার অনেক লো হয়ে যায়, তখন আপনি কি করবেন? প্রেশারটা স্বাভাবিক নিয়ে আসার জন্য প্রাথমিকভাবে কিছু খাবার আছে যেটা দিলে তার প্রেশারটা উঠে যাবে। ওই খাবারগুলি বলুন, বলুন খাবারগুলো কি কি, যদি জানা থাকে বলুন, আমি তারপর বলবো। আপনার ডিম, হুম, তারপর খুব দুধ হতে সুন্দর। পারে। হুম, এই জাতীয় খাবারগুলি আর কি। ঠিক আছে। ডিম, তারপরে হচ্ছে আপনার রসগোল্লা গরম। মিষ্টি রসগোল্লা। হ্যাঁ, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার প্রেশার অফ হয়। এখন ইমার্জেন্সি ট্রিটমেন্ট, তো এই সকল ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট করতে হয়, কারণ আমাদের তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিতে হবে। যে এই যে সময়টা, অর্থাৎ ট্রিটমেন্টটা আপনি করবেন, যেহেতু আপনি অ্যাজ এ ফিজিশিয়ান ডক্টর হিসেবে আছেন, এখন কার্ডিওজেনিক শক হলো না কোন ধরনের শক হলো,
এবং তাৎক্ষণিক আপনি ডায়াগনোসিস যদি করতে পারেন তাহলে আপনি জরুরি ব্যবস্থা নিতে পারবেন। কোনো কিছু যদি না করতে পারেন, অন্ততপক্ষে একজন মানুষ যদি এরকম মনে হয় তাহলে তাকে খোলা বাতাসে নিয়ে যেতে হবে। এরপরে কি করতে হবে, তার অক্সিজেন দিতে হবে। কারণ অনেক সময় আছে কি বিভিন্ন কারণে যদি আপনার নিঃশ্বাসের প্রবলেম হয়, নিঃশ্বাস না নিতে পারে, তাহলে অক্সিজেন ব্যবস্থা করতে হবে। আর ভেন্টিলেশন বা একটু খুলে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো করে দিতে হবে, বাতাস যাতে চলাচল করে। চলাচল। এবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ডায়াবেটিস থাকতে পারে, তো তাকে যদি বোঝা যায় ডায়াবেটিস এর পেশেন্ট যদি আপনি জানেন, যদি আপনার পরিচিত হয়, তাহলে আপনি দেখবেন যে হঠাৎ করে যদি কমে যায় তাহলে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে, তখন হয়ে যাবে হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া হলে গেলে আপনাকে অবশ্যই মুখে চিনি দিতে হবে, এটাও কিন্তু শক। সব তাহলে এটা আছে। তারপর কার্ডিওজেনিক যদি হয় তাহলে আমাকে ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য করতে হবে, সেখানে সোডিয়াম ক্লোরাইড আপনার দিয়ে দেওয়া হয় স্যালাইন হিসাবে। 1 লিটারে আপনার দিচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে, কিন্তু তার ব্লাড প্রেশারটা স্বাভাবিক করে দিচ্ছে। তাহলে আপনার অনেক সময় আমাদের খেয়াল করতে হয়, যদি আমাদের স্যালাইন কিভাবে দিতে হয় এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের চেম্বারে যদি একটা স্যালাইন দেওয়ার সিস্টেম থাকে, একটু একটা স্যালাইন বসানো, এই ধরনের রক্ত দেওয়া, এই ধরনের জিনিস যদি আমরা আস্তে আস্তে শিখি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো করতে পারবো। আমাদের অনেক কিছু লাগে না, আমাদের সার্জারি করা লাগে না, কিন্তু তার ইমার্জেন্সি ক্ষেত্রে তো তাকে স্যালাইনের অভাব পূরণ করতে তো আপনাকে স্যালাইন দিতে হবে। এবং আপনি প্রথমে স্যালাইন ধরালেন, এরপর আপনি স্যালাইন খেতে দিবেন। তো এই বিষয়গুলো যদি আমরা একটু কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু আমাদের আস্থার জায়গাটা রোগীদের কাছে চলে আসবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আছে যে ডায়রিয়া হয়েছে, প্রচুর পরিমাণে বাথরুম হচ্ছে, সে কিন্তু আপনার কার্ডিওজেনিক শকে চলে যাবে। এই যে কার্ডিওজেনিক শকে চলে যাবে, তখন আপনাকে কি করতে হবে? তখন আহ এলোপ্যাথি নিয়মে তারা কি করে, তাদের ট্রিটমেন্ট করে। তো সেই বিষয়টা কিন্তু আমরা করতে যাব না। তারা দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি দেয় ৬ ঘন্টা পর পর বা ৭ থেকে ১০ দিন পর একটা কন্টিনিউ একটা ডোজ দিবে। দেখা যাচ্ছে অ্যাম্পিসিলিন বা বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক যে থেরাপি আছে তারা দিবে। আমরা কি দিব? বলুন তো, আমরা কি দিতে পারি সেই ক্ষেত্রে? আমরাও অনেক কিছু দিতে পারি। কারণ যখন আপনার শক হচ্ছে তখন আপনার লক্ষণ সাদৃশ্যে অনেক কয়টা ওষুধ। আমি বলবো সুপার গ্রেড মেডিসিন কার্বোভেজ। এরপরে যদি জল পিপাসা ঘন ঘন থাকে, আপনার লক্ষণ সাদৃশ্যে যেটা বোঝেন, আর্সেনিক, ক্যাম্ফর, অ্যাকোনাইট। যদি কোনো সূচের আঘাত থাকে তাহলে হাইপেরিকাম, লিডাম, তারপর ল্যাকেসিস, নাক্স মস্কিউটা, হেলিবোরাস, ডিজিটালিস। যেহেতু বললাম যে যদি হৃদয় স্পন্দন খুব ধীরে ধীরে হয় তখন ডিজিটালিস, লরোসেরা। যদি হাই প্রেশার হয়, বংশগত হাই প্রেশার থাকে, প্রেশারের কারণে যদি প্রবলেম হয় তাহলে লরোসেরাস লাগবে। লবণ ওই যে বললাম যে, তাহলে কি নেট্রামিউর আসতেছে, জেলসিমিয়াম, ক্যালিফস, সুপার গ্রেড মেডিসিন। আর্নিকা তো আর আগে বলেছেই। তারপরে ওপিয়াম, ট্যাবেকাম। এই যে মেডিসিন গুলো আছে, এই প্রত্যেকটা মেডিসিনে কিন্তু আপনার লাইফ সেভিং, লাইফ থ্রেটিং যে প্রবলেম গুলো আছে সবগুলো কিন্তু সমাধান দিতে সক্ষম। এই মেডিসিন গুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকলে আপনি কিন্তু এটা খুব সুন্দর কি করতে পারবেন, পরিবর্তনটা আনতে পারবেন। এখন দেখেন, শকের বেশ কয়টা প্রকারভেদ আছে। আমি সাধারণত 5টা শকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এখন। প্রথম হচ্ছে হাইপোভলমিক শক। এখন হাইপোভলমিক শক কি? এই ধরনের শক সাধারণত কমন যে শকটা হয়ে থাকে, যে শরীরের রক্তের পরিমাণ বা ফ্লুইডের পরিমাণ কমে গেলে এই ধরনের শক হয়ে যায়, যেমন রক্তক্ষরণ বা পুড়ে যাওয়া বা ডায়রিয়া হলে এই ধরনের যে শক হয়, মানে প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়েছে বা তার শরীরে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। এই ব্লিডিং হওয়ার কারণে তার মধ্যে মানে ফ্লুইড কমে যাচ্ছে, রক্ত কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণে যে ফ্লুইড কমে যাওয়ার কারণে যে শকটা হচ্ছে সেটা হচ্ছে হাইপোভলমিক শক। এরপরে আমি আলোচনা করতে পারি কার্ডিওজেনিক শক। তো কার্ডিওজেনিক শকটা কি? কার্ডিওজেনিক শক হচ্ছে আমাদের হার্ট, কার্ডিও। তাহলে আমাদের হার্টের ভিতরে হার্টের সঠিকভাবে রক্ত যদি পাম্প করতে না পারে, অর্থাৎ হার্টবিট হচ্ছে, তো সেটা যদি সঠিকভাবে রক্ত পাম্প না হয় তাহলে কার্ডিয়াক ফেইলিওর
যেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন, আমরা বলে থাকি মায়োকার্ডিয়াল ইনফেকশন। এই রোগের কারণে যে শকটা হয়, এতে কি হয়, পালস খুবই দুর্বল থাকে, সাধারণত বলে না পালস পাওয়া যাচ্ছে না। তখন আপনি বলতে পারেন পালস পাওয়া যাচ্ছে না, সম্ভবত এই রোগীর মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, এটা দেখতে হবে, এই রিপোর্ট গুলো আপনি নিয়ে আসেন। তখন কিন্তু ওই রোগী বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো এই কথাটা লেখতে ওই এমবিবিএস ডাক্তারও বলছে যে মায়োকার্ডিয়াল ইনফেকশন এই প্রবলেম আছে। যখন আপনি সেম কথাটা বলবেন, তখন কিন্তু আপনার উপরে রোগীর আত্মবিশ্বাসটা বাড়বে যে না ডাক্তার জানে, এবং আপনি যদি ট্রিটমেন্টটা করেন, সেক্ষেত্রে যদি আপনি ডিজিটালিস মেডিসিনটা প্রয়োগ করেন বা কার্বোভেজ মেডিসিনটা প্রয়োগ করেন লক্ষণ সাদৃশ্যে, অন্যান্য লক্ষণ যদি মিলে যায়, তাহলে দেখবেন যে খুব দ্রুত তার পরিবর্তন আসছে এবং আপনার চেম্বারের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবার সেপটিক শক। সেপটিক শক খুবই মারাত্মক, কারণ এটা জীবনঘাতী। এইটা বলা যায় যে জীবনের বিভিন্ন সময় বলে না সেপটিক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের শরীরে ভেসিকেল আছে, তাহলে এর মধ্যে কি হচ্ছে, ভ্যাসো ডায়ালেশন। এখন এই ভ্যাসো ডায়ালেশন অর্থাৎ আমাদের যদি কোনো একটা জায়গা অর্গানে যদি আপনার সেপটিক হয়ে যায়, যেমন ওই যে গ্যাংগ্রিনের মতন যে ব্যাপারগুলো, এরকম যদি কোনো জায়গায় আপনার সেপটিক হয়ে যায় এবং সেই কারণে যদি ভ্যাসো ডায়ালেশন ঘটে থাকে, তাহলে কিন্তু যে শকটা হয় সেটাই হচ্ছে সেপটিক শক। এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা খুব দ্রুত বাড়তে থাকবে, দেখা যাচ্ছে আপনার আমরা বলি না জ্বর হয়েছে, এই ধরনের জ্বরের ক্ষেত্রেও কিন্তু যদি অজ্ঞান হয়ে যায়, শকের পর যদি সে অজ্ঞান হয়ে যায়, কোন একটা সেপটিক রয়েছে, ধরেন একটা লোহা ঢুকেছিল, লোহা ঢুকছে এবং এই লোহাটা বের করা হয়নি এবং ওর পরে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, তাহলে আপনি জেনে রাখেন এটা হচ্ছে সেপটিক শক, কারণ কজেশনে কি লোহা ঢুকেছে। এক্ষেত্রে আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে ওই জায়গাটা ওয়াশ করে আপনি ক্যালেন্ডুলা দেন বা না দেন, আশেপাশে আপনি হাইপেরিকাম দিয়ে দিবেন, হাইপেরিকাম খাওয়াই দিবেন, তাহলে দেখবেন এই রোগীটা ধনুষ্টঙ্কার থেকে বেঁচে যাবে এবং ওই সেপটিক যে শক, সেই শকেরও কিন্তু বেশ কিছু আমূল পরিবর্তন দেখা যাবে। এরপর হচ্ছে নিউরোজেনিক শক। স্পাইনাল কর্ড, আমাদের মেরুদণ্ডের যে স্পাইনাল কর্ড রয়েছে, এই স্পাইনাল কর্ডে ইনজুরি যদি হয়, তাহলে কি হয়, আমাদের ভাস্কুলার রেজিস্টেন্স হয়ে যায়। আর এই যে ভাস্কুলার রেজিস্টেন্স হয়ে যায়, তখন আমাদের শরীরে নিম্ন রক্তচাপ দেখা যায়, আর নিম্ন রক্তচাপ যখন হচ্ছে তখন শরীর মানে শুকাতে থাকে, শুকনো থাকে এবং আমাদের শরীরেও তাপমাত্রা বাড়তে থাকে এবং শরীর কিন্তু কি হয়ে যায়, বলে না কোমায় চলে গেছে। তো নিউরোজেনিক শকের কারণে কিন্তু মানুষ কোমায় চলে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নিউরোজেনিকের শকের অনেকটাই কিন্তু কোমায় চলে যায়, কারণ আমাদের স্পাইনাল কর্ডে যদি প্রবলেম হয়, তাহলে তো তার আর কোনো শরীরের চলন শক্তি থাকছে না। এরপর হচ্ছে অ্যানাফাইলেটিক শক। অ্যানাফাইলেটিক শক তীব্র অ্যালার্জিক রিয়াকশনের কারণে হয়ে থাকে। ব্রঙ্কোস্প্লাজম বা এনজিও এডিমা বা আর্টিকেরিয়া। আরেকটা জিনিস বলা যেতে পারে, এটা বর্তমান সময় আমাদের পরীক্ষা করতে হবে, এই নিয়ে আরো চিন্তা করতে হবে। দেখেন বর্তমানে একটা মেডিসিন আছে, যেটা মানে গাছ আছে, যেটা অনেকেই বলে থাকে এর এখনো ইন্ট্রোডিউস হয়নি, বা এই সম্পর্কে আমার ধারণা যতটুকু আছে, যেটাকে বলা হয় জীবন্ত ক্যান্সার। আপনি কি বলতে পারবেন কোন গাছটা বর্তমানকে জীবন্ত ক্যান্সার বলা হচ্ছে এবং হুমকির স্বরূপ বলা হচ্ছে বাংলাদেশের জন্য? হুমকি, এবং যে যে দেশে সেই গাছটা পাওয়া যাচ্ছে সেই দেশের জন্য হুমকি হয়ে গেছে অলরেডি। বলতে পারবেন গাছটার নাম কি? এটা এক প্রকার আগাছা, পার্থেনিয়াম। পার্থেনিয়াম, আচ্ছা। পার্থেনিয়াম, এই যে পার্থেনিয়াম গাছটা আছে, এই পার্থেনিয়াম গাছটা কেন বললাম, কারণ এই গাছটা যদি কেউ ধরে, এই গাছটার যদি কোনো গরু যদি এই ঘাস হিসাবে এটাকে খেয়ে ফেলে, বেশি পরিমাণে খেলে এর মধ্যে কিছু অ্যালার্জিক্যাল রিয়াকশন হয় এবং গরুটা মারা যায়। এবং শুধু গরুটা মারা না, ওই যে ঘাস খাওয়া গরুর মাংসটা যদি কেউ খায়, সেও প্রচুর পরিমাণে অ্যালার্জিক রিয়াকশনে ভোগে এবং মানুষের খুব দ্রুত তার ফুসফুসের প্রবলেম হয়, ফুসফুসের সমস্যা হয় এবং তার কিন্তু ক্যান্সার তৈরি করে ফেলে পার্থেনিয়া। এই জন্য এই অ্যালার্জিক রিয়াকশনের অন্যতম উদাহরণ বর্তমান পার্থেনিয়া, অর্থাৎ পার্থেনিয়ামে গাছের যে আপনার বাকল থেকে শুরু করে, বাকল তো না, ওইটা হচ্ছে মানে গাছটা যখন শুকায় ওর যে
আবরণটা থাকে, ওই আবরণ বিশেষ করে ফুল, এই প্রত্যেকটা যদি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আমার ভিতরে ঢোকে তাহলে প্রচুর পরিমাণে অ্যালার্জিক্যাল রিয়াকশন ঘটায়। এটা আগাছা বলে না স্যার? হ্যাঁ, আগাছা, এটা পার্থেনিয়াম একটা আগাছা। আচ্ছা। এটা বর্তমানে বাংলাদেশে কিছু বছর আগে আসছে, কিন্তু এর এতটাই ক্ষতিকারক, আপনার যে গাছ মানে যেখানেই ঢুকে আপনার সেই মাটির 60% নাইট্রোজেন সে একা খেয়ে ফেলে, মানে জমির থেকে নিয়ে নেয়। যার কারণে অন্যান্য গাছগুলো কিন্তু খুব দ্রুতই তারা তাদের মাটির থেকে নাইট্রোজেনের অভাবে কিন্তু তারা প্রায় একদম তাদের শুকায় যায় এবং ফসলের ক্ষতি হয়, আলটিমেটলি অনেক ক্ষতি, কৃষকের অনেক ক্ষতি হয়ে থাকে। আর মানুষের জন্য তো ক্ষতি, গবাদি পশুর জন্য ক্ষতি, প্রচুর পরিমাণে ক্ষতি। ফানি বন সম্পর্কে জানা আছে কিছু? দেখেন এখানে একটা লাল রং দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের কনুইতে ব্যথা লাল হয়ে গেছে। এবার আপনি একটু খেয়াল করেন তো, কনুইতে এমন একটা জায়গা আছেন যেখানে টোকা দিলে আপনার শক লাগে, আছে কিনা? জি স্যার, ওই চিনচিন করে ব্যথা হয়। একটু ক্ষমা করবেন, ওই আমার ছোট বাচ্চাটা অনেক সময় কান্না করে, এই কারণে অনেক সময় ইয়ে করি আর কি, মাইক্রোফোন অফ করে দিই। এই যে ব্যাপারটা আছে এখন, এই যে কনুইর নিচে আমাদের যে ব্যথা লাগে বা আঘাত হয়, যার কারণে আমাদের শকের মতন মনে হয়, এই বিষয়টাই হচ্ছে যেখানে বলা হয়, এটাকে আমরা অনেকে ফানি বোন বলে থাকি, কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের আলনার একটা নার্ভ। এটা হচ্ছে আমাদের ত্বকের এখানে থাকে, যার কারণে এটা হাড় না, এটা হচ্ছে আমাদের স্নায়ু বা নার্ভ, যেটাকে আমরা ফানি বোন হিসেবে অনেকে বলে থাকে। এটা আমাদের হাতের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। এবং এই নার্ভটা আমাদের মস্তিষ্কে যে পৌঁছাচ্ছে, যার কারণে আমাদের এখানে গুতা লাগলে কি হয়, আমাদের এখানে শকের অনুভূতি হয়। এটার নাম হচ্ছে আলনার নার্ভ, ঠিক আছে? এটাকে অনেকে ফানি বোন বলছে। রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালন প্রক্রিয়া বা এটাকে বলা হয় সার্কুলেটরি সিস্টেম। এখন সার্কুলেটরি সিস্টেম বুঝতে গেলে আমাদের হৃদযন্ত্র থেকে রক্ত কিভাবে আমাদের ফুসফুসে আসছে, সেখান থেকে রক্ত কিভাবে অক্সিজেনটা সমৃদ্ধ হচ্ছে এবং সেই রক্ত পরবর্তীতে রক্তনালীর মধ্যে পুরো শরীরে পৌঁছাচ্ছে বা ছড়াচ্ছে, এবং আমাদের শরীরে অক্সিজেন ছড়াচ্ছে, রক্তের অক্সিজেন রয়ে গেলে সেটা আবার হৃদযন্ত্রে আসছে। এই যে বিষয়গুলো শরীরের প্রতিটি অঙ্গ, পেশি, রক্ত সঞ্চালন প্রক্রিয়া, সুস্থ এই যে একটা দেহ, এই সুস্থ দেহে কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। সুস্থ দেহের জন্য রক্ত সঞ্চালনটা থাকা খুবই জরুরি, এবং এই যে রক্ত সঞ্চালন, এই রক্ত সঞ্চালন যদি পর্যাপ্ত পরিমাণে না হয়, তাহলে আমাদের শরীরে যে পুষ্টি রয়েছে, পুষ্টি উপাদান, এটার সাথে কি অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন যদি সঠিকভাবে ভারসাম্য হারায় ফেলে, তাহলে আমাদের শরীরে বর্জ্য জমতে থাকবে এবং দুইয়ের অস্বাভাবিকতা তৈরি হবে, এবং সার্কুলেটরি সিস্টেম বিশেষ করে শিরা, ধমনী, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবলেম হবে যদি আমাদের রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয়। এখন আমাদের শরীরের শিরা, ধমনী, এদের যদি কোনো একটা কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের টোটাল এই যে রক্ত সঞ্চালন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। এখন আপনি যদি খেয়াল করেন এখানে ধমনী বা শিরা, এই যে ধমনী শিরা রয়েছে এইখানে, এই প্রবলেমটা যদি সঠিকভাবে দেখেন, রক্তনালী যেটা আমরা বলছি, রক্ত যদি সঠিকভাবে দেখেন, এইখান থেকে শুরু করে আমাদের পার এই পর্যন্ত চলে আসছে। এখন পেরিফেরাল আর্টিয়াল ডিজিজ, যেটাকে সংক্ষেপে বলা হয় পিএডি, এই সম্পর্কে কি কোনো ধারণা আছে? জি না স্যার। এটা আসলে খুবই সহজ একটা বিষয়, যে আমাদের হার্টের থেকে এই দেখেন পার দিকে কি হয়েছে, পায়ের দিকে কিন্তু আপনার রক্তনালী চলে গেল। এই যে রক্তনালী, এটা তো ব্লাড পাম্প করে শিরা, ধমনী আমাদের কার্যক্রম রাখছে। এখন এই জিনিসটা যখন আপনার আটকে যাচ্ছে, সঠিকভাবে হচ্ছে না, তখন কি হচ্ছে,
বিশেষ করে যদি আলসার হয়ে থাকে, আলসারের রোগীর যদি ক্ষত হয়ে থাকে, তাহলেও কিন্তু এই সেম জিনিসটা হয়। অর্থাৎ আপনার ভেরিকোজ ভেইন গুলো তখন কি হয়, ফুলে যায়। এবং এই যে ফুলে যায় এবং ত্বকের রং কিন্তু সেই সময় দেখবেন যাদের শিরা ফুলে যায় তাদের কিন্তু ওই শিরাটা হালকা নীলচে ভাব থাকে, ওটা দেখা যায় কিন্তু। এবার যখন এটা পায়ের গোড়ালিতে হয় তখন ওইখান থেকে এক প্রকার ব্যথা হয়। এবং এই ব্যথাটা হচ্ছে কি আর্টিয়াল বা পেরিফেরাল আর্টিয়াল ডিজিজ হিসেবে এটা তখন বলছে। এই নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আমি আলোচনা করব ভবিষ্যতে। এখন আমাদের এর সাথে দেখা যাচ্ছে হাঁটার সময় তখন পায়ে ব্যথা হচ্ছে এবং আর্টিয়াল ব্লকেজ অনেক সময় বলা হচ্ছে, যেহেতু আর্টারি থেকে যদি কোনো ব্লকেজ থাকে তাহলে কি হবে, আমাদের বুক পেটে ব্যথা হতে পারে। তারপরে কি হতে পারে, আমাদের যে ভেনাস সিস্টেম রয়েছে, লিমফেটিক সিস্টেম রয়েছে, এই যে লিমফেটিক সিস্টেম, ভেনাস সিস্টেম, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু না কিছু প্রবলেম হচ্ছে। এবং আরেকটা বিষয় কি, লিমফেটিক সিস্টেমের গন্ডগোল যদি হয় তাহলে আমাদের যে কোনো হাত আমরা সঠিকভাবে কিন্তু সঞ্চালন করতে পারবো না, আমাদের শরীরের সমস্যা হবে, আমি হাঁটতে পারবো না সঠিকভাবে, তখন কিন্তু সেখানে ব্যথা হবে। এবং এই যে ব্যথার চিকিৎসা করতে গেলে আগে আমাদের দেখতে হবে যে ওই ব্যক্তির রক্ত সঞ্চালন সঠিকভাবে হচ্ছে কিনা। যদি রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয় তাহলে তার শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। এখন এই জন্য আমাদের কি করতে হবে, ধমনী ও শিরার কার্যক্রম ভালোভাবে জানতে হবে। ধমনী ও শিরা এই সম্পর্কে আপনার কতটুকু আইডিয়া আছে বা আপনার কতটুকু মনে আছে একটু বলতে পারবেন? হ্যালো দাদা, বলছি 10টা 54 বাজে, কিন্তু টাইমটা একটু খেয়াল রাখেন। ওকে। জি, ধমনী শিরা রক্ত প্রবাহ যেটা করে, রক্ত বহন করে তাদেরকে শিরা বলে। রক্তটা বহন করে যেটা, সেটাই তো শিরা। স্যার, বলুন, সমস্যা নেই, বলুন। এবং যে সমস্ত রক্ত প্রবাহ অক্সিজেন যুক্ত রক্ত বহন করে তাদের ধমনী বলে। আপনার কথাটা ঠিক আছে, কিন্তু মূলত ধমনী ও শিরা এই দুটোই কিন্তু মূলত রক্তনালী। এখন এটাও রক্তনালী, এটাও রক্তনালী। এ দেখেন, অ্যাওয়ে ফ্রম হার্ট, আর এটা হচ্ছে টুয়ার্ডস হার্ট। এটা দেখলে কিন্তু সহজে বোঝা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা কি করছে, আমাদের দুটো রক্তনালী রয়েছে, যে সকল রক্তনালীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ, এখানে দেখেন খুব সহজ ভাবে বোঝাই, অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় সেটাই হচ্ছে ধমনী। আর যেসব নালী দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে সেটাই হচ্ছে শিরা। এখন ধমনী ও শিরার উৎপত্তি স্থল যদি চিন্তা করি তাহলে ধমনীর উৎপত্তি স্থল, আবার বলেন স্যার কথাটা। আমি বলছি, হৃৎপিণ্ড। আপনারা এখানে দেখেন, এখানে তো দেখা যাচ্ছে হৃৎপিণ্ড। জি, এখান থেকে কিছু জিনিস আছে কি, আপনার রক্তটা কোথায় যাচ্ছে, একদম নিচে যাচ্ছে। আবার দেখেন এই জায়গায় নীল রঙের রয়েছে, এটা আবার উপরে যাচ্ছে। উপরে যাচ্ছে। জি, এটা তো বোঝা যাচ্ছে। জি, এইটাই, অর্থাৎ একটা যেটা আমাদের ধমনী এবং শিরার মধ্যে যেটা অক্সিজেন থাকছে, যেটা আমাদের হৃৎপিণ্ড থেকে নিচের দিকে চলে যাচ্ছে, সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের থেকে সারা দেহে বাহিত হচ্ছে, সেটা ধমনীর মাধ্যমে হচ্ছে। আর বিভিন্ন শরীরের নালী থেকে যে রক্তটা হৃৎপিণ্ডে নিয়ে আসছে সেটা হচ্ছে শিরা। এখন হৃৎপিণ্ড এই জায়গায় আপনি দেখেন অক্সিজেন বেশি থাকে বলে লাল থাকে, তাহলে লালটা কি, আপনি একটু চিন্তা করেন, ধমনী। আর শিরাটার উৎপত্তি স্থল জালিকায়, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে সেটা কি হবে বলেন তো?
নীল রঙের হবে বা কালচে রঙের হবে, কারণ কার্বন ডাই অক্সাইড যেখানে থাকে সেটা কালচিটে ভাব থাকে, তাহলে আমরা সেটাকে শিরা হচ্ছে। এবার কি বোঝা যাচ্ছে? জি জি জি। এখন এর মূল কারণ কি? কার্বন ডাই অক্সাইড থাকলে সেটা নীলচে হবে বা কালচে হবে, আর অক্সিজেন থাকলে সেটা লাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর মধ্যে শিরার ধমনী কোনটা? লাল রঙেরটা কি? শিরা, ধমনী। ধমনী, হ্যাঁ ধমনী। আর শিরা হচ্ছে নীল রঙের, এটা থাকবে, অর্থাৎ এখানে আপনার কার্বন ডাই অক্সাইড থাকবে। সরি, হ্যাঁ হ্যাঁ। এবার রক্ত সঞ্চারণ, যেটাকে আমরা বলতেছি ব্লাড ট্রান্সফিউশন, বিশেষ করে রক্ত স্বল্পতা হয়ে গেলে, যদি তার হিমোগ্লোবিন যে পরিমাণ থাকার কথা তার থেকে যদি কম থাকে, তখন সেটাকে আমরা কি বলতেছি, রক্ত সঞ্চালন করতে হবে। তাহলে রক্ত স্বল্পতা যদি কোনো রোগী থাকে, তাহলে তো আমরা কি করি, রক্ত দিই। হুম, কোনো ব্যক্তির দেহের রক্তের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে সেই অভাব পূরণের জন্য যে পদ্ধতিতে একজন লোকের শিরার মধ্য দিয়ে অন্য লোকের রক্ত দেওয়া হয় তাকে এক কথায় রক্ত সঞ্চালন বলে। হুম, তাহলে শিরায় কেন দেওয়া হচ্ছে? শিরায় দিলে সেটা আমাদের ধমনীতে যে ওটা আমাদের পুরোপুরি শরীরে ওটা সার্কুলেট করে দিবে, সার্কুলেশন হচ্ছে, হ্যাঁ। এই জন্য শিরায় দেওয়া হয়। কারণ ধমনীতে দিবে না কেন? ধমনীতে দিবে না এই কারণে, কারণ ধমনী তো আপনার পিওর ব্লাডটাকে নিয়ে আসতেছে এবং শরীরটাকে চালাচ্ছে, আর শিরায় দিলে ওইখান থেকে সরাসরি ধমনীতে চলে যায়, মানে হার্টে যে ওটা পরবর্তীতে ধমনীতে চলে আসতেছে পরিশুদ্ধ ভাবে, মানে শরীর তখন গ্রহণ করে নিচ্ছে। এই জন্য শিরাতে আপনার রক্ত দেওয়া হয় শিরার মাধ্যমে। তাহলে আমরা এবার যদি রক্ত দেখি, রক্তে কিন্তু আমার রক্ত রস ও প্লাজমা রয়েছে 55%, রক্ত কণিকা আছে 45%, পানি থাকছে 90 থেকে 92%, এর মধ্যে কঠিন পদার্থ থাকছে 8 থেকে 10%। এখন এই যে ব্যাপারটা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আমাদের শরীরে যে অজৈব উপাদান আছে এই 9% মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা। এই কয়টা কিন্তু আমাদের বায়োকেমিক মেডিসিনে কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যদি ঘাটতি থাকে, আপনি বায়োকেমিক মেডিসিন না দিলে, ঘাটতি পূরণ না হলে কিন্তু হবে না। আর ঘাটতি যে সকল জায়গা আছে সেখানে আপনার নিম্ন শক্তি থাকতে হবে, যেটাকে আমরা বলতেছি অর্গানিক প্যাথোলজি এবং ডাইনামিক প্যাথোলজি। এই অর্গানিক এবং ডাইনামিক প্যাথোলজি এবং প্যাথোলজিক্যাল ক্লাসে আমি আলোচনা করব, সেই ক্ষেত্রে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমাদের শরীরে যে কঠিন পদার্থ রয়েছে এর মধ্যে জৈব অজৈব রয়েছে। প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথাম্বিন, ফাইব্রোনোজেন, এই যে জিনিসগুলো রয়েছে। তারপর নাইট্রোজেন ঘাটতি, এর কারণে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই যে জিনিস, অ্যামোনিয়া, এগুলো কিন্তু রয়েছে। আরো রয়েছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম। এই প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের রক্তের মধ্যেই রয়েছে, এবং এই জন্য রক্ত সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। দেখেন, তরল ও ইলেকট্রোলাইটের সমতা। তরল, এখন রক্ত যদি আমি দেখি এরকম ভাবে আমাদের রক্ত নেওয়া হয়, এই রক্তের মধ্যে কি থাকছে, প্লাজমা থাকছে। এবার প্লাজমা 55% থাকছে, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা 1%। এই 1% কিন্তু অনেক কাজ রয়েছে, আর 44% লোহিত রক্তকণিকা। হুম, এখন এই ইলেকট্রোলাইট গুলো কি করে? ইলেকট্রোলাইট আমাদের শরীরে বিদ্যুৎ প্রবাহর মতন নিয়ন্ত্রণ করে, যেটাকে বলা আমাদের শরীরকে চালায় রাখে। তো ইলেকট্রোলাইটের সমতা যদি থাকা গুরুত্বপূর্ণ, এবং তরল ইলেকট্রোলাইটের যদি ভারসাম্য যদি হীন হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে কি হয়, তৃষ্ণার প্রবলেম দেখা যায়, শরীরের দুর্বলতা দেখা যায়, মাথা ঘোরে, পেশি খিঁচুনি হয়, এবং এর জন্য কিন্তু কি হয়ে থাকে, শক। ওই যে একটু আগে আলোচনা করেছিলাম, শখ হয়। আর শখের পরিণতি কি, একদম সর্বশেষ মৃত্যু। তাহলে আমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল না করি, তাহলে কিন্তু রোগীর আরোগ্য করতে সমস্যা হবে। এবং সাথে আমরা গত ক্লাসে যেভাবে আলোচনা করেছিলাম, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি তাই জন্য মনে করি আজকের আলোচনা এখানেই শেষ করব। নেক্সট দিন আবার আইকন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য, এবং আগামীকাল, মানে আগামী ক্লাসের দিন আমি পুনরায় এই বিষয়টা নিয়ে আরো যদি দরকার হয় আমি আলোচনা করব ক্লাস শেষে।